স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম অর্থহীন। লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প অর্থহীন। ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম। আশ্চর্য, লোকে কত গুজবই রটাতে পারে। যদিও আমি শুধু ওদের পিঠটাই দেখতে পাচ্ছি, তবুও চিনতে ভুল করেছি এ হতেই পারে না। ওদের সঙ্গে 4-5টা বছর একই বাড়িতে বাস করেছি। সেটা বোধহয় বছর 10 আগের কথা, না হলে ওর কাছাকাছিই হবে। নতুন বিয়ে হয়ে আসা আনাড়ি এই দম্পতিটি আমাদের নিচের তলার দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল। ঘর দুটো ভাড়া দেওয়া। সত্যি বলতে আমাদের দরকারে নয়, ওদেরই দরকারে। আমার ভাইপো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিচের তলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনিই পড়ে থাকে, ব্যবহারে লাগে না। এসে ধরে পড়ল ছেলেটি, দিতেই হবে। ঘরনি জুটেছে কিন্তু ঘর জোটেনি, প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে। প্রেম ঘটিত বিয়ের ভাগ্যে প্রায়শই এরকম হয়ে থাকে আমাদের সমাজে। একুলে ওকুলে কোনো কুলেই তেমন সমাদর সম্ভ্রমের ঠাঁই জোটে না। অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো। ঘর দুটো দক্ষিণ চাপা, হোক হোক, তাই যথেষ্ট। ওদের কাছে আপাতত এটা স্বর্গ। দক্ষিণা হাওয়া তো ওদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে। তবে অনুভা ওই নিচের তলাটায় খুব কমই থাকতো। যতক্ষণ অমলেশ বাড়িতে থাকতো শুধু ততক্ষণই। পালিয়ে আসতো দোতলায়, হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়েই, কিংবা সেলাই নিয়ে, বোনা নিয়ে, কোটবার জন্য কুটনো নিয়ে, কিংবা চাল থেকে কাঁকড় বাছতে। বলতো, একা একা না আমার খুব ভয় লাগে থাকতে নিচে। আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটা ওকে খুব টানে। সুন্দরভাবে থাকবার ইচ্ছেটা ওর মধ্যে প্রবল। সেটা খুব স্বাভাবিকই, কারণ অনুভা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে। কথায় কথায় প্রায় ওর মুখে সে কথাই এসে পড়ত। বাবার না ভীষণ ঘর সাজানোর বাতি। ওই নিয়ে তো মায়ের সঙ্গে কি লাঠালাঠি। মা সবসময় বলবে, এত কি দরকার? এই তো বেশ সোফা সেটটি ছিল, আবার সেটাকে বদল করতে হবে কেন? গেরস্ত ঘরে ডানলো পিল্লোর গদি কি দরকার? দরজা জানলায় এত দামি পর্দা ঝুলিয়ে কি করবে? স্বর্গলাভ হবে তোমার? ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো। ফিকফিক করে একটু হাসলো অনুভা। বাবা না এরকম প্রায়ই বলতো, তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছ? দেখো কি ঘটাটি করি। অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব, জামাই বেটা তাক লেগে যাবে। ওই রকমই কথা বাবার। তারপর আবার একটু হেসে উঠত। তা এমন বিয়ে ঘটালো মেয়ে যে বাবার কাছ থেকে একেবারে লবডঙ্কা। এই হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা। আমি বলতাম, তা থাকবে, তোমার নিজেরই সব হবে। বাবার জামাই করবে সব, বাড়ি গাড়ি দামি ফার্নিচার। তাতে কিন্তু অনুভা অবিশ্বাসের হাসি হাসত না, হতাশার কথাও বলতো না, বরং উৎসাহ নিয়েই বলতো, আমি তো তাই বলি ওকে, না হবার কি আছে, মানুষই তো করে এসব। আমার বাবা কি একেবারে সেলফ মেড ম্যান। বাবার তো কিচ্ছু ছিল না, ও কেবল হেসেই উড়িয়ে দেয়। আমি কিন্তু বিশ্বাস রাখি। তাছাড়া আমি নিজেও তো কিছু একটা করবো। বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি, তাতে কি, কত রকমের চাকরি আছে জগতে। মেয়েদের জন্য আজকাল তো অনেক দরজা খোলা। অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি। খোলার কথা বললে একটু ঘুলঘুলি খুলল মাত্র। পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি জুটিয়েছিল একটা, যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে। তবু অনুভা তাতেই বেশ খুশি। তবু তো কিছু বাড়তি। সেই বাড়তিটুকুর খেয়া নৌকায় সে তার ইচ্ছের সমুদ্রে পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল। অনুভার সাধনায় তাদের সেই দক্ষিণ চাপা ছোট্ট ঘর দুখানি দিব্যরূপ ধারণ করেছিল। প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা।
তারপরে সে পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়েছিল হালকা বেতের চেয়ার, টেবিল, সুন্দর ছাপে ছিটের পর্দা, রং লাগিয়ে ভব্যসভ্য করা প্যাকিং কাঠের জাল আলমারি, বইয়ের র্যাক, ছোট টুকটুকে শৌখিন জিনিস। অনুভার হাতের গুণে সামান্য উপকরণেই ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল। মনে আছে একদিন আমি হেসে বললাম, তোমাদের এই সংসারটার একটা নামকরণ করে ফেলো। অনুভা উৎসাহ নিয়ে বলে উঠল, বেশ বেশ বেশ, আপনি এটা করে দিন না। বললাম, ধরো সুখনির কিংবা ভালোবাসার ঘর। শেষেরটা খুব সুন্দর, বলল অনুভা। অমলেশ শেষে বলল, ঠিক আছে, কাল তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই, নামটা লিখে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব। অনুভা রাগ দেখিয়ে বলল, সাইনবোর্ড? এ কি দোকান নাকি? নেম প্লেট বলবে তো। ওই হলো, বলে হো হো করে হাসল অমলেশ। ভারী সুন্দর হাসিটা অমলেশে। কদিন পরে একদিন তেমনি একটি হাসির সঙ্গে বলল, না, নেম প্লেটটার নাম বদল করতেই হবে দেখছি। অনুভা ঝলসে উঠে বলল, হলো কই, তাই বদল? আহা, একেবারে সঠিক নাম রাখাই তো ভালো। আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর। তার মানে? অনুভার চোখ গোলাকার। খুব সোজা, এ ঘরের চাহিদা তো পুরোতেই দেখছি না, একটা মিটলেই আর একটা কিছুর বায়না। অতএব চাহিদাটা অবশ্যই ঘরের জন্য, কিন্তু আসামি তো ঘরও নেই। কাজে অনুভা রেগে রসাতল করে, বলে, সাজিয়ে গুছিয়ে থাকতে ইচ্ছা করে না তোমার? আশ্চর্য লোক। অমলেশ বলে, ইচ্ছে কেন করবে না, কিন্তু কোথাও তো থামতে হবে। এই তো বেশ সাজানো গোছানো হয়েছে, আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায়না। অনুভার যুক্তি, সেই তো একটা লড়বড়ে শব্দ ঘ্যান ঘ্যানে পাখার জন্য মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে, অথচ গোড়ায় একটু খরচ করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায়। যুক্তিটা অবশ্য ফেলার নয়, কিন্তু অমলেশ বলে, অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি, আর তার পেছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো, তাহলে সুখনিরটার হলো কখন? তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র। আমার ওতেই সুখ, বলে শেষ রায় দেয় অনুভা। অতএব মাস পড়লেই দেখা যায় মাসকাবারি বাজারের সঙ্গে সঙ্গেই অনুভা অমলেশের ঘরের জন্য কিছু একটা জিনিস কিনে এনে হাজির করছে। আর দেখা যেত উৎসাহটা অমলেশেরই বেশি। তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস, কথা কাটাকাটি আহ্লাদের বিকাশ। ওদের ঘিরে সর্বদাই যেন একটা সুখ আর আহ্লাদের পরিমণ্ডল। নিচের তলার এই তুচ্ছ ঘর দুটোকে স্বর্গতুল্য করেই যাপন করা ছিল ওর 4-5টা বছর। তারপর অমলেশের চাকরিতে প্রমোশন হলো, আর অনুভা নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুলল। অতএব ওরা দক্ষিণ খোলা দোতলায় ফ্ল্যাটে উঠে গেল। কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠিয়ে দেয়নি, যখন তখন বেড়াতে আসতো সময় পেলেই। হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত। আমিও গিয়েছি ওদের ওখানে, দেখেছি আরও কত কি করেছে অনুভা। ওদের ফ্রিজ হয়েছে, গডরেজের আলমারি হয়েছে, জোড়া খাটও হয়েছে, গ্যাসের স্টোভ, প্রেসার কুকার। অমলেশ বলতো, অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে, বুঝলেন? ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার সবই প্রায় দিয়ে চলেছে আমায়। অনুভা বলতো, আহারে, আমি যেন সবই নিজের টাকা থেকে করেছি, দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি। আমি বলতাম, সেটাও তো তোমারই দেওয়া, গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সহজ? যথেষ্ট ক্রেডিটের। অনুভা হাসত, সাফল্যের হাসি। মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখনির। কিন্তু অনুভার এই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা, আরেকটি শূন্যতা জন্ম নিয়েছিল, সেটাও টের পাচ্ছিলাম। এতদিন বিয়ে হয়েছে অনুভার, কিন্তু সে মা হয়নি। হঠাৎ একদিন বলে বসল, এত সব করে কি আর লাভ হলো, মানে হয় না কিছু। আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম, কেন, আবার কিসের চাহিদা তোমার? অমলের স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল,
এখন চাহিদা দোল্লা খাটের আর প্যারাম্বোলেটারের। অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর আমাকে দীর্ঘ দিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে। নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি। সম্প্রতি আবার ফিরেছি। ফিরে এসে চেনা জানা জগতের সবাইয়ের খোঁজ নিচ্ছিলাম ঝিনুর কাছে। অনুভা অমলেশের খবর জিজ্ঞাসা করতেই পাজিটা কিনা বলে দিল, ওদের কথা জিজ্ঞাসা করো না, নাম করতে ইচ্ছা করে না ওদের। সে কি, কেন? ওরা ডিভোর্স করেছে। আর শুনতে চেও না কিছু, কেলেঙ্কারি চরমে। বিশ্বাস করতে সময় লেগেছিল, কিন্তু বিনু খামোকা কেন বাজে কথা বলতে যাবে, এই ভেবেই শেষ অবধি বিশ্বাস করতে বাধ্য হলাম। ভাবলাম জগতে কি না ঘটতে পারে, কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু। হয়তো নিজেই যোগাযোগ আর রাখতে পারে না। কোথাকার কোন শোনা কথায় উদর বোঝা বুদর ঘাড়ে চাপিয়েছে। ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। আমি পেছনে বসে আছি, ওরা আমার সামনে। অন্ধকারের সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি। মনে মনে হাসলাম। এক্ষুনি সাড়া দিয়ে রসভঙ্গ করতে চাই না বাবা। তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত 2-4টে কথা বলা। ততক্ষণে পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন। সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয়, এটি বোঝাতে 100টি কথা তারা বলবেন, আমাকে তীক্ষ্ণ মন্তব্যও করবেন। অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো। হল থেকে বেরিয়ে যা কথা বলার বলবো। যথাসময়ে ছবি শেষ হলো। জনগণমনও সমাধা হলো। হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি। সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম, অনুভা। অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল। আবার ডাকলাম। হঠাৎ দেখি অনুভা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে। ব্যাপার কি? অনুভা কি ঠিক বুঝতে পারেনি ডাকটা পেছন থেকে আসছে? সামনের দিকে ভেবে সামনেই এগোচ্ছে তাহলে। অগত্যা আমাকেও দ্রুত এগোতে হলো। ধরেও ফেললাম। হেসে বললাম, ডাকটা কোন দিক থেকে এলো বুঝতে পারোনি বুঝি? অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না। একটু ফিকে হাসি হেসে বলল, বুঝতে পেরেছিলাম। অনুভার মুখটা শুকনো, রংটা মলিন, চোখ দুটো কিরকম নিষ্প্রভ। কোনো শোকের ব্যাপার ট্যাপার নয় তো? বেচারার বাবা কি মা হয়তো। বললাম, কোথায় আছো এখন? সেই ফ্ল্যাটটায়, না আবার বাসা বদল করেছো? অনুভা একটু ইতস্তত করে বলল, না সেখানেই আছি। তবে চলো পৌঁছে দিই, উঠে এসো আমার গাড়িতে। যেতে যেতে গল্প হবে। কতদিন পরে কলকাতায় ফিরলাম। কই অমলেশ কই? কোন দিকে বেরিয়ে গেল সে? দেখো দেখো, আবার না ট্যাক্সি ধরতে ছোটে। ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম। তাকাচ্ছিলাম এদিক ওদিক। অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল। অনুভা কিন্তু চলেছে নির্বিকার। আমার গাড়ির কাছে এসে ব্যস্তভাবে বললাম, এই কোন দিকে গেল বলো তো অমলেশ? আমি সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম। অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল, ও ওর বাসায় চলে গেছে। আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল। আমার বিনুর কথা মনে পড়ে গেল। কিন্তু তাহলে একত্রে সিনেমা দেখা, অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা, এটা কিসের রহস্য? রহস্য ভেদ হলো আস্তে আস্তে। অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটে এলাম। সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট। সেই খাট, আলমারি, ফ্রিজ, গ্যাস, প্রেসার কুকার, আলগা সেলফ সমন্বিত 2 ঘরের সংসার। যেখানে যেমন সাজানো ছিল ঠিক তেমনই রয়েছে। শুধু সব কিছুর ওপর ধুলো। শুধু পর্দা, কুশান, বেড কভার ময়লা ময়লা। শুধু সংসারে দুজনের মধ্যে একজন মাত্র। হ্যাঁ, বিনুদার কথাই ঠিক, বলল অনুভা। আমরা আর এক নেই। রুদ্ধশ্বাসে বলি, কিন্তু এটা কি করে সম্ভব হলো অনুভা? অনুভা আস্তে আস্তে বলল, আমিও এখন তাই ভাবি কি করে সম্ভব হলো, অথচ হয়ে গেল। কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে। কারণ ছিল না, কারণ সৃষ্টি করা হলো। অনুভা কেমন একরকম হেসে বলল, আইনও যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে।
ইচ্ছা করে চেষ্টা করে ও দোষী সাজল, অথচ অনুভা মাথা হেঁট করে বলল, সব দোষ আমারই। হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো। আমিও চুপ, অনুভাও চুপ। কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল। ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম, দেখলাম কথাটা হেসে ওড়াবার নয়। নিজের জীবনেই দেখলাম ভূতে পেয়েছিল আমায়। এখন ভাবি কি নির্লজ্জতাই নাই করেছি। অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারে অর্থহীন। আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই দায়ী। ও ত্রুটির জন্যই আমার জীবনের সম্পূর্ণতা এলো না। অন্ধের মতো এই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম। আর কি যে এক নিষ্ঠুরতা পেয়ে বসলো আমায়। উঠতে বসতে অভিযোগ, অসন্তোষ শুরু করে দিলাম। তারপর অনুভা ম্লান হাসির সঙ্গে বলল, আপনি হয়তো আমাকে খুব নির্লজ্জই ভাবছেন, আর সত্যিই তো তাই। নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে এইভাবে ছোটাছুটি করি? ও কেবলই বলেছে, ঈশ্বর আমাদের যা দেননি তা নিয়ে এত অশান্তি পাও কেন? যা দিয়েছেন সেটাই কি কম নাকি? আমাদের দুজনকে তো দুজনের জন্য দিয়েছেন। কিন্তু আমার তখন এই কথাগুলো খুব ছেঁদো মনে হতো জানেন। রাগ করে বলতাম, নিজের ত্রুটি ঈশ্বরের ওপর চাপালে অনেক সুবিধে হয়। বেশ, প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি। তোমার তো চাহিদা নেই, আমারই চাহিদা, অতএব জানা অবশ্যই দরকার। আমিও সিঁদুরবিহীন স্মৃতি সম্বলিত হেঁট করা মাথার দিকে তাকিয়ে বললাম, থাক অনুভা, তোমার বলতে কষ্ট হচ্ছে। সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল, খুব সরু অথচ অনেকটা টানা, কপালের উপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত, যেন সিঁথিটাই প্রায় অস্পষ্ট। অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে। অনুভা আস্তে আস্তে বলল, প্রকৃত কথাটা কাউকে বলতে না পারাটা আরও কষ্টের। নিজের অপরাধের ভার বয়ে বয়ে। থামলো একটু, তারপর আবার বলতে লাগলো, সে যাক, ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার বলল ত্রুটি আমারই মধ্যে, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। এই রায় শুনে লজ্জায়, দুঃখে, অপমানে হঠাৎ ক্ষেপে উঠলাম আমি। এতদিন ধরে ওকে যা কিছু বলেছি, যা কিছু অভিযোগ করেছি, তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাতে লাগলো। সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না আমি। জ্বালায় ছটপটিয়ে বলে বসলাম, ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধে কি? ঘুষ দিতে পারলে সবাইকেই কেনা যায় এখন। শুনে ও হঠাৎ যেন পাথরের মতো হয়ে গেল। কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি, কত রূঢ় ব্যবহার করেছি ওর সাথে। এরকম মুখ আমি ওর কোনোদিন দেখিনি। অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল, বিশ্বাস চলে গেলে আর কি থাকে। তারপর থেকে ও একেবারে আমাকে ত্যাগ করলো। কোথায় থাকে, কোথায় খায়, কিচ্ছু জানি না। মাঝে মাঝে এসে টেবিলের ওপর কিছু টাকা রেখে চলে যায়, কথা বলে না। সেই অপমানের টাকা আমিই বা নেব কেন? আর নিয়েই করবই বা কি? আমি কি রাঁধছি খাচ্ছি? দিনের পর দিন শুধু চা খেয়েই কাটিয়ে দিয়েছি। ভয়ানক একটা অভিমানে আমিও পাথর। না হয় মুখ ফসকে আমি কিছু বলেই ফেলেছি, তার কি কোনো ক্ষমা নেই? কিন্তু ক্ষমা তো দূরের কথা, ও অন্য পথ ধরল, অর্থাৎ উচ্ছন্নের পথ। আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করলো যে লোকের কাছে মুখ দেখানোই ভার হয়ে গেল। মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে। কারণ আর সে কথাটা মুখে আনতে পারছি না আপনার সামনে। হ্যাঁ, এইভাবেই শোধ নিল অমলেশ, নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো খাঁটি। কিন্তু আমিও তখন মরিয়া। ও যেভাবে শোধ নিতে পারবে আমার ধারণার বাইরে ছিল। কিন্তু এখন ভাবি, কেনই বা তা ছিল? অমলেশও তো রক্ত মাংসের মানুষ। আমি যে অপমান ওকে করেছি তার তো পরিমাপ হয় না। কিন্তু ওরও তো আর ফেরার পথ ছিল না। তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী, নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে একটা ডিভোর্সের মামলা আনতে বাধ্য করলো। কারণ সেই মেয়েটি তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে। তারপর আর কি, এই তো দেখছেন, সেলাই স্কুলটা ভালোই চলছে, কাজেই আমারও চলে যাচ্ছে।
আর অমলেশ বলে ফেললাম আমি। অনুভা আস্তে আস্তে বলল, সেই তার সঙ্গেই আছে, বড়লোকের একমাত্র মেয়ে, অল্প বয়সে বিধবা হয়েছিল, তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল। এখন তো আবার সধবা হয়েছে, স্বামী পুত্তুর নিয়ে সুখে আছে। অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা, কিন্তু অঙ্কটা মিলল কই? এ যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়েই রইল। এতক্ষণ যা শুনলাম তার মধ্যে এই দুজনের সিনেমা দেখতে আসাটা কোথা থেকে এলো? সেটা নাকি দৈবের ঘটনা মাত্র। মানে শুরুটা এরকম। থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বলল তার সারমর্ম এটা। একা বাড়িতে সন্ধেবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝে সিনেমায় চলে আসতো অনুভা। হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটের লোকটা অমলেশ। বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা। তারপরেই ভাবল, কেন যাব? ওকে তো তাহলে অনেকটা মূল্য দেয়া হয়। চেপে বসে থাকবো শেষ পর্যন্ত, দেখি ও কি করে। কিন্তু কিছুই করেনি অমলেশ। বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি। শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল, কত আজে বাজে লোকই তো পাশে বসে। অনুভা কিছু বলতে পারেনি। ঠিক সময়েই অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল। বাড়ি ফিরে অনুভা ঠিক করলো আর কোনোদিন সে সিনেমা দেখতে যাবে না। কিন্তু কদিন পরেই ডাকের খামে এক লাইন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা, বেশ দামি সিটের। চিঠিটায় লেখা, খুব কি অসম্ভব, ক্ষতি কি? অনুভা সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল, তারপর আগুনের মতো জ্বলে উঠল। ভাবল টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় ও। তারপর চিন্তা করে দেখল এতে তো কোনো ফল হবে না। অমলেশ হয়তো ভাববে ডাকের গোলযোগ, ভাববে অনুভার শরীর খারাপ। ওর সামনে গিয়েই ছিঁড়তে হবে। সেটার জন্য যেতেই হলো। কিন্তু হলের দরজার কাছেই অমলেশ। অনুভাকে দেখে তার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল, ঠিক সেই মুহূর্তে চিঠি ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে। এটাই মনে হচ্ছে অনুভার। কোনো কথাবার্তা অথচ দুজনের মধ্যে নেই। তারপর আবার ঠিক একই পদ্ধতির চিঠির ভাষাটায় অদল বদল। হয়তো কোনো দিন ছবিটা শুনেছি অপূর্ব, না দেখাটা লোকসান। হয়তো ছবিটার দুটো কাগজে দুরকম সমালোচনা বেরিয়েছে, আসলটা কি দেখা দরকার। হয়তো বা তোমার ফেভারিট নায়কের ছবি, তাই ফার্স্ট শোতে ব্যবস্থা। ক্রমশ এই ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে। ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে। অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি, ইংরাজি বাংলা সব। তবে অনুভার বাসা থেকে খুব দূরের পাড়ার অথবা গোলমেলে পাড়া হলে চিঠিটাতে থাকে, গড়িয়াহাট ব্রিজের ডান দিকে অপেক্ষা করো, এ হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত। গড়িয়াহাট ব্রিজটা অনুভাদের বাসার নিতান্ত নিকটে। নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে। ওই অঞ্চলে চেনা জানা কেউ তেমন নেই, সেই জন্য বেশ নিশ্চিন্তে বসে দুজনে, দামি সিটে বসে। অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে। প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত। অনুভাকে এখন প্রায়ই দরজার সামনে এসে পৌঁছে দিয়ে যায়। অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনোদিনই। এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য। অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ওর রীতি। ড্রাইভার নেয়নি, নিজেই চালায়। অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে। কিন্তু আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো। একটু হাসির মতো করে বলল অনুভা, যেন কোনো ছোট্ট ছেলে দুষ্টুমির কথা বলল, কৌতুকের ভঙ্গিতে। আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না। ওর ঘাটটা জানালার দিকে ঘোরানো ছিল। আমি ওর সেই অলংকারবিহীন ঘড়িটার দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বললাম, কিন্তু এখন এর মূল্যই বা কি, মানেই বা কি? অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল, মানে কিছু নেই, মূল্যও কিছু নেই এখন। মাঝে মাঝে এক একটা সন্ধ্যা একটু ভালো কাটে, এই আর কি। এই মুহূর্তে আমি অনুভার মুখটা আর দেখতে পেলাম না। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প অর্থহীন। কেমন লাগলো আপনাদের? কমেন্টে লিখে জানান আমাদের উৎসাহ দিতে লাইক করুন।
যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।